প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাকে এসএসসি 2025 সাধারণ গণিত অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী সিরিজে। গতদিন কিন্তু আমরা অধ্যায় 1 বাস্তব সংখ্যার পার্ট 1-এ মাত্র 15টা এমসিকিউ সলভ করেছিলাম। কারণ কি? কারণ হচ্ছে আমরা ওইখানে বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা অধ্যায় 2 বাস্তব সংখ্যার যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু শেষ করে ফেলবো একেবারে। ইচ অ্যান্ড এভরি এমসিকিউ অফ দ্য টেস্ট পেপার যা আছে সব কিছু কিন্তু আমরা আজকে শেষ করব। সো দেখো, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া সবার আগে সাধারণ গণিতটা শেষ করান, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং হচ্ছে উচ্চতর গণিতটা শেষ করান। ঠিক আছে, সো আমি সেই ধারাবাহিকতায় সাধারণ গণিতটা নিয়েই কাজ করতেছি। সো সিরিয়াল ওয়াইজ সাধারণ গণিতটা আমি সবার আগে শেষ করে দিব, যেহেতু 17টা চ্যাপ্টার আছে। হয়তোবা আমার হচ্ছে যে চ্যাপ্টারগুলো একটু বড় সেই চ্যাপ্টারগুলোতে 2টা করে বা 3টা করে ক্লাস লেকচার লাগতে পারে, বাট যে চ্যাপ্টারগুলো ছোট সেটা কিন্তু হচ্ছে একটা ক্লাস লেকচারই হয়ে যাবে। সো আমি ট্রাই করব সবগুলোকেই একটা ক্লাস লেকচারে রাখার জন্য। আজকে যেহেতু 14 তারিখ, তাহলে আজকে হচ্ছে আমি আরো এই মাসে 16 দিন আছে। সো এই মাস শেষ হইতে হইতে সামনের মাসের আগেই কিন্তু তোমাদের সাধারণ গণিতটা শেষ করার চেষ্টা করব। এমন আছে যে তোমার দিনে 2টা করে ক্লাস আপলোড দিয়ে এর আগেও শেষ করে দিতে পারি। সো দেখো, আমরা সবার আগে সাধারণ গণিতটা নিয়ে কাজ করতেছি, সাধারণ গণিতটাই শেষ করব। সো আজকে লেকচার নাম্বার 2। কথা না বাড়িয়ে চলো শুরুতেই শুরু করা যাক। সো দেখো, লেকচার নাম্বার 2-এ এই যে আমরা গতদিন হচ্ছে লেকচার নাম্বার 1-এ আমরা বেসিকগুলো আলোচনা করেছিলাম। এখন দেখো, লেকচার নাম্বার 1-এ আমরা হচ্ছে 15টা কোয়েশ্চেন সলভ করেছিলাম। এখানে 13 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু আমরা সলভ করি নাই। সো আজকে আমরা শুরু করব 13 নাম্বার কোয়েশ্চেনটা দিয়ে। সো এখানে দেখো, 13 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি বলেছে যে এই যে এটা দিয়ে দিছে। সো এই যে দেখো, এখানে কি দিয়ে দিছে, এই যে 0.27 আর হচ্ছে ডিভাইডেড বাই দিয়ে দিছে হচ্ছে 0.5 এর উপর পৌনঃপুনিক। সো দেখো, এটাকে যদি তুমি সলভ করতে চাও, সো এটাকে সলভ করার একটা টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আগে যেহেতু ভাগ করতে হবে, আগে এটাকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার বুদ্ধিটা কি ভাইয়া? এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার বুদ্ধিটা হচ্ছে জাস্ট আমাদের এখানে কি করতে হবে, এই যে যা আছে চুপচাপ সেটাই লিখে ফেলতে হবে। এই যে 0 to 7 যা আছে চুপচাপ লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে আমাদের কি দিতে হবে বলতো? মাইনাস দিতে হবে। এরপরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেটা লিখতে হবে। সো 0 to আছে লিখলাম। এরপরে হচ্ছে দশমিক পৌনঃপুনিক আছে কয়টার উপর? একটার উপর, একটা 9 লিখলাম। আবার হচ্ছে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা? একটা, এই যে 0 লিখলাম। তারপরে এখানে দেখো, ভাগের জায়গায় ভাগ লিখলাম। এখন এই 0.5 এর বেলায় আবারও যেই সংখ্যাগুলো আছে চুপচাপ লিখে ফেলো। 0.505। এরপরে হচ্ছে দেখো, দশমিক ছাড়া হচ্ছে আর সংখ্যা কি আছে, মানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কি আছে? শুধুমাত্র 0 ছাড়া আর কিন্তু কিছুই নাই। সো 0। আর হচ্ছে এখানে আমাদের পৌনঃপুনিকের উপর সংখ্যা আছে কয়টা? 9টা, এই যে 9। আর হচ্ছে পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তাই কোনো 0 বসবে না। যদি না বসে তাহলে দেখো উপরে আসতেছে কত? 27 - 2, তাহলে হচ্ছে কি 25। উপরে আসবে হচ্ছে 25 আর নিচে আসবে কত? নিচে আসতেছে হচ্ছে আমাদের 90। এই যে এটা হচ্ছে কি আমাদের ভাগ, সেই ভাগ হয়ে এখানে উপরে আসবে হচ্ছে আমাদের 5 আর নিচে আসবে কত বলো তো? নিচে আসবে হচ্ছে 9। সো দেখো, আমি এটা ভেঙে ভেঙে করতেছি। এখন তুমি যদি এটা ক্যালকুলেটরে বসায় দাও তাহলে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। আবার আরেকটা কাজ করতে পারো, দেখো এখানে 25 ভাগ 9 যে আছে, সেই 25 ভাগ 9টাকে তুমি চাইলে কি করতে পারো? 9 দিয়ে কাটাকাটি করে লিখতে পারো না? সো 5 দিয়ে কাটাকাটি করে লিখতে পারো। 5 × 5 = 25 আর এখানে তোমার 9, তো তাহলে হচ্ছে কত? তোমার হচ্ছে 18। ঠিক আছে, এই যে 18। ঠিক আছে, সো 18। সো এখানে আসলো 5/18 আর এই ভাগটা হয়ে যাবে কি ভাইয়া? গুণ। এই ভাগ যদি গুণ হয়ে যায়, পরের ভগ্নাংশটা কি হয়? উল্টে যায়। সো পরের ভগ্নাংশ উল্টে গিয়ে উপরে হবে 9, নিচে হবে কি ভাইয়া? 5। তাহলে এই যে 5 আর 5 যাবে কাটা। 5 আর 5 যদি কাটা যায় তাহলে এখানে আমাদের 9 আর এখানে থাকবে কি? 9/18। সো 9/18 করলে 9 কে 9, তাহলে হচ্ছে কি 9 দোকানে 18, সো 1/2। সো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসতেছে 1/2। বাট 1/2 তো আমাদের নাই, যেহেতু পয়েন্টে আসছে। দেখো, তুমি যদি ডিরেক্টলি ক্যালকুলেটারে এইটা বসাই দিতা, বা ক্যালকুলেটারে তুমি যদি এইটা বসাই, এটা তো একটু আমি হচ্ছে কঠিন করে লিখছি। তো দেখো, ক্যালকুলেটারে তুমি যদি এইটা ডিরেক্ট বসাই দিতা তাহলে কিন্তু তোমার এত ক্যালকুলেশন করার দরকার ছিল না। এই যে 0.50 তোমার রেজাল্ট কিন্তু চলে আসতো। এই যে দেখো 0.50। সো এই যে আমরা ডিরেক্টলি যদি ডিভাইড করি, এই যে 9/18, সো 0.050। বা তোমার এত কাহিনী করার দরকার ছিল না। তুমি এটাকে ডিরেক্টলি, যেহেতু রেজাল্ট পয়েন্টে আছে, তুমি ডিরেক্টলি এটাকে ক্যালকুলেটারে বসায় দাও, তাও কিন্তু তোমার রেজাল্ট
চলে আসবে। সো আজকে আবার আমরা শুরু করি এই যে 16 নাম্বার থেকে। এই যে 16 নাম্বারটার দিকে তাকাও। 16 নাম্বারটা কি দিছে 0.33, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। সো আমি আর এটাকে লং করলাম না, তুমি দেখো এখানে জাস্ট এই যে 33 আছে তো, সো উপরে কি বসবে, উপরে বসবে হচ্ছে 33। এখন বলো এই পৌনঃপুনিক ছাড়া নাম্বার কি আর আছে? নাই, তাহলে মাইনাস করে তো কিছু বসানোর নাই, -0 বসবে। আর নিচে হচ্ছে কয়টার উপর পৌনঃপুনিক আছে, দুইটার উপর, তো দুইটা 9 বসবে। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া নাম্বার নাই, তাই কোনো 0 বসবে না। সো এখানে দেখো 33/99 আসছে না? এখন 33/99 আসলে সেটাকে আমরা কি বলে দিতে পারি ভাইয়া? এটাকে আমরা বলে দিতে পারি হচ্ছে 1/3। যেহেতু এই যে 33 দিয়ে কাটাকাটি করলে তুমি পাবা হচ্ছে 1/3। সো দেখো 2 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের 1/3। 3 নম্বরটা দেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? আমি বলছি এক ও ওই সংখ্যা ছাড়া, একের চেয়ে বড় এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা মানে দিয়ে যদি তুমি ভাগ না করতে পারো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যাগুলো কোনগুলো দেখো তো, এই যে 5, 7, তারপর হচ্ছে তোমার 9 কি মৌলিক সংখ্যা হবে না? 3 3 9, তাহলে কি হবে 11। তারপর হচ্ছে কি এই যে 12 হবে না, 13 হইতে পারে। তারপর হচ্ছে 14 15 হবে না, কারণ 7 গুণে 14, 3 5 15 অন্য সংখ্যা দিয়েও ভাগ করলে ভাগশেষ আসবে। কিন্তু দেখো এখানে যদি তুমি 17 নাও, 17কে 17 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তুমি দশমিক ছাড়া আর কিছুই পাবা না। তো এগুলো মৌলিক সংখ্যা। তো এগুলো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা শুরু হয় হচ্ছে 1 থেকে, একের থেকে বড়, তো 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, একের থেকে বড়। সো এই যে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সো দেখো এখানে আমাদের বলছিল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? এই যে 2। সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। এই যে দেখো সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একসাথে আমরা কি বলবো বলো তো? মূলদ সংখ্যা। এই যে দেখো এই যে সকল পূর্ণ সংখ্যা আর এই যে ভগ্নাংশ সংখ্যা, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো হচ্ছে কি মূলদ সংখ্যা। সো আশা করি এটা বুঝতে পারছো। এই যে সকল পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কোথা থেকে আসছে? মূলদ সংখ্যা থেকে আসছে। সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। সো দেখো 19 নম্বরটা বলছে কি √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? সো এটা ক্যালকুলেটরে বসায় দিলেই তুমি ডিরেক্টলি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, দেখবে যে 2.3606 এটা পাও। তো তুমি জাস্ট 4 দশমিক স্থান পর্যন্ত নিবা, তো এই যে 4 দশমিক স্থান পর্যন্ত নিবা। 5 নম্বর স্থানটা যেহেতু 6 মানে হচ্ছে একটু বড়, কিসের থেকে বড়? 5-এর থেকে বড়, তাইলে এই যে 0 আর 0 নেওয়া যাবে না, এটার সাথে 1 যোগ করে এটা নিতে হবে। ঠিক আছে, আর এটার মান কত এটা তোমরা হচ্ছে নিজেরা করবা। আমি একটু আগে যেভাবে করে দিছি না, ওইভাবে জাস্ট তোমরা এটা করবা। এবার হচ্ছে 21 নম্বরটা দেখো তো, এই যে এই সংখ্যাটি সামান্য ভগ্নাংশ কত? সো এটাকে যদি আমি একটু যদি করে দেই, এখানে দেখো তো 0 পয়েন্ট কি দেওয়া আছে? 369 দেওয়া আছে, 369 দেওয়া আছে। সো এটাকে যদি সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে চাও, তাহলে ফার্স্টে এই যে এটার উপর পৌনঃপুনিক, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে সংখ্যাটা এমনভাবে রিপিটেশন হবে, এটার মানেটা আগে বুঝায়নি। এটার মানেটা আগে বুঝায়নি তোমাদের, এটার মানেটা যদি আগে বুঝাই। সো দেখো এই যে সংখ্যাটা দেওয়া আছে না, এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে এই যে সংখ্যাটা দেখতেছো, এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট দেওয়ার পরে এই যে 369 369 369 এইভাবে আসলে রিপিট হইতেই থাকবে। সো এটাকে আমরা কি বলতেছি? এই জন্য এটা পৌনঃপুনিক। পৌনঃপুনিক কয়টা? 3টা। তাহলে 3টার উপর কোনটুকু দিলাম না কেন ভাইয়া? এই যে যদি একাধিক থাকে তাহলে শেষেরটা আর মাঝখানে শুরুরটা শেষেরটা দিলেই হয়, মাঝখানের গুলাতে দিতে হয় না, তাহলে সবগুলোর উপর পৌনঃপুনিক বুঝায়। তো এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সবগুলো সংখ্যা আগে এখানে লেখো, 0 আগে লিখা না লিখা একই কথা। সো আমি তোমাদের সুবিধার জন্য এটা বুঝাইছি, বাট লিখা না লিখা তো একই কথা। সো আমি লিখলাম না। সো যেই সংখ্যাগুলো অঙ্কগুলো আছে সবগুলো লিখে ফেললাম 369। এখন মাইনাস করব হচ্ছে, দেখো পৌনঃপুনিক ছাড়া কি কি সংখ্যা আছে? দেখো পৌনঃপুনিক ছাড়া শুধু আছে 0। তো এটা লিখলি কি না লিখলি কি? সো তাও লিখলাম 369/0। এখন দেখো পৌনঃপুনিক আছে কয়টার উপর? 3টার উপরে, এই যে 999। সো এটার বুদ্ধিটা কি হইতে পারে? এটা তুমি ক্যালকুলেটরে যদি বসায় দাও, তাহলে এই যে দেখো তোমার হচ্ছে একটা, যদি তোমার হচ্ছে এফএক্স ক্যালকুলেটর থাকে তাহলে তুমি হচ্ছে পয়েন্টে পাবা, আর তোমার কাছে যদি ইএক্স ক্যালকুলেটর থাকে তুমি ডিরেক্টলি কিন্তু এই ভ্যালুটাই পাবা। আর যদি তুমি পয়েন্টে পাও, যেমন আমার কাছে আছে এফএক্স ক্যালকুলেটর, সো আমি তোমাকে যদি বলি যে এটাকে যদি আমি হচ্ছে 369কে আমি হচ্ছে 999 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি এখানে পাচ্ছি কত বলো তো? আমি এখানে পাচ্ছি হচ্ছে 0.369 0.6369। তারপর হচ্ছে 0.369 এই যে 369, এরকম করে আমি অসংখ্য নাম্বার কিন্তু পাচ্ছি। সো এটাও একটা অমূলদ সংখ্যা এবং একটা মূলদ সংখ্যা, কারণ আবৃত দশমিক, তো এটাও হচ্ছে কি মূলক সংখ্যা। সো 369কে যদি আমি
999 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি আবার 0.369369 এটাই পাচ্ছি। ঠিক আছে, সো দেখো তুমি কোনটাকে ভাগ করে এই যে 41/100 করলে 4.0 পাবা, এটা সমান পাবা না। 41/101 করলে এটা সমান পাবা না। দেখো 41 বাই তুমি যদি হচ্ছে এটার অপশন টেস্ট করেও করতে পারো। ঠিক আছে, এগুলোকে আমি সাজেস্ট করবো অপশন চেক করে করার জন্য। এই যে দেখো 41কে আমি যদি হচ্ছে 111 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই যে এই নাম্বারটাই পাচ্ছি না, 0.369369। সো এগুলা করার দরকার নাই, এগুলো না অপশন টেস্ট করেই করে ফেলা যায়। তাও তোমাদের শিখিয়ে দিলাম যে করবা কিভাবে, এই যে এইভাবে করবা, এইভাবে আসবে। বাট এই ম্যাথগুলো না অপশন টেস্ট করেই তোমার অ্যান্সার কি হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সো এই ম্যাথগুলো না আমরা ম্যাক্সিমাম টাইমে কি দিয়ে করবো বলতো, অপশন টেস্ট দিয়ে করবো। ঠিক আছে, যেমন এখানে বলছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলা হয়, বাস্তব সংখ্যা। দেখো সকল মূলদ ও অমূলদ সংখ্যা কোথা থেকে আসছে, এই যে দেখো সকল মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কার থেকে আসে ভাইয়া, এই যে বাস্তব সংখ্যা থেকে আসে। তো দেখো সকল মূলদ ও অমূলদ সংখ্যা কি, এই যে বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। 22 নাম্বারটা বুঝে গেছো, সকল মূলদ ও অমূলদ সংখ্যা হচ্ছে 22 নাম্বার বাস্তব সংখ্যা। এখন দেখো 23 নাম্বারটা কি বলছে। 23 নাম্বারটা বলছে কি, এই যে এখানে বলছে হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে পি বাই কিউ আকারে সংখ্যাকে কি বলা হয়, মূলদ সংখ্যা। আমি আগের দিন বলছিলাম যাদেরকে এই যে পি বাই কিউ আকারে ভাগ আকারে লেখা যাবে, যাদেরকে লেখা যাবে তাদেরকে আমরা কি বলবো বলতো, মূলদ সংখ্যা বলবো। সো পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যাবে, ভাগ আকারে লেখা যাবে, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। আগের দিন এখানে আমি ডিসকাস করছি এই যে 5/6, এই যে এটা একটা মূলদ সংখ্যা। 12/8 এগুলো থেকে ভাগ আকারে লেখা যাবে, সো এগুলো হচ্ছে একটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো, এই যে তুমি যদি এইভাবে লিখো, ধরো হচ্ছে √7/√12, এই যে দেখো √7ও একটা অমূলদ সংখ্যা, √12 কে ভাঙো আর যাই করো, সো এটা একটা কি পাবা, অমূলদ সংখ্যাই পাবা। ওকে, আশা করি এটা বুঝছো। সো দেখো এখান থেকে আমরা হচ্ছে 24 নম্বরটা চলে যাই। কি বলছে, এ বি সি বিলংস টু আর, মানে কি এ ও বি আর সি এরা আর থেকে আসবে। আর 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 জানি কার সেট ভাইয়া, আর কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আর কার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে এ বি সি তিনটাই কোথা থেকে আসতেছে, আর থেকে, মানে এ বি সি তিনটাই হচ্ছে বাস্তব সংখ্যা। এবং এ বি হচ্ছে সি এর থেকে বড়, তার মানে কি এ বি সি এর থেকে বড় 0। আর হচ্ছে সি কি, এ বি হচ্ছে 0 থেকে বড়, এ বি 0 থেকে বড়, আর সি কি 0 থেকে ছোট। সো সি 0 থেকে ছোট মানে কি সি নেগেটিভ, সি কি নেগেটিভ। কারণ 0 থেকে ছোট হইতে হইলে অবশ্যই সংখ্যাটাকে কি হইতে হয় ভাইয়া, নেগেটিভ হইতে হয়। এই যে নাম্বার লাইনে বুঝাইছিলাম, এটা যদি হয় 0, তাহলে জিরোর এই যে জিরোর উপরে যা থাকে সবগুলো কি বলতো, +1 +1 +2 +1 +2। আর জিরোর এই পাশে যা থাকে সবগুলো কি -1 -2। ঠিক আছে, -2 এরকম ভাবে যাবে। সো দেখো এইটা যদি হয় তোমাদের মিড পয়েন্ট, তো এই পাশে যা যাবে সেগুলো হচ্ছে সব পজিটিভ, এই পাশে যা যাবে সব হচ্ছে নেগেটিভ। সো এগুলো হচ্ছে 0 থেকে বড়, আর এগুলো হচ্ছে কি 0 থেকে ছোট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি 0 থেকে বড়। এই যে এই পাশে যা আছে সেটা যদি 0 হয়, 0 থেকে বড় সব এইগুলো হচ্ছে কি 0 থেকে সব ছোট, বুঝছো। সো এইগুলো হচ্ছে 0 থেকে বড়, এগুলো হচ্ছে 0 থেকে ছোট। তো দেখো আমাকে যেহেতু বলছে যে সি 0 থেকে ছোট, তাহলে সি হবে কি নেগেটিভ, তাহলে সি নেগেটিভ। সো এটা তোমাকে বোঝানোর জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমি যে কোনো একটা দুইটা সংখ্যা ধরে নিতে পারি। তাহলে বলছে নিচের কোনটি সঠিক। আমি একটা কাজ করি, এর মান যেহেতু 0 থেকে বড়, আমি এ ধরলাম 1। আচ্ছা, এ বি এর থেকেও বড়, সো আমি এ ধরলাম 2, বি ধরলাম 1। তাহলে যেহেতু এ বি এর থেকেও বড়, তাহলে এ ধরলাম আমি 2 আর বি ধরলাম কি 1। এরা আবার 0 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা মানছে না বলতো, এর থেকে 0 থেকে বড় বি, বি এর থেকে বড় এ। তাহলে এ কে ধরলাম 2, বি কে ধরলাম 1 আর 0 কে ধরলাম 1। এখন দেখো সি কে ধরলাম হচ্ছে -1, সি যেহেতু 0 থেকে ছোট, সি কে ধরলাম -1। তো প্রথম কন্ডিশনটা কি আসে বলতো, এসি। এসি কি, এই যে এসি হচ্ছে -2 ইন্টু হচ্ছে -2। আচ্ছা আমি একটু লিখে করি। সো এসি যেহেতু আমি একটু এখানে লিখি, আমি এখানে কি কি ধরছি বলতো, এই যে এ সমান সমান কি ধরছি ভাইয়া, এ সমান সমান ধরছি হচ্ছে 2, বি সমান সমান কি ধরছি ভাইয়া, বি সমান সমান ধরছি হচ্ছে 1। তাহলে এ সমান সমান ধরলাম 2, বি সমান সমান ধরলাম হচ্ছে 1, আর হচ্ছে কি আবার সি সমান সমান কি ধরছি ভাইয়া -1। তাহলে আমার এ বি কি আসবে, এই যে দেখো তো আমার এসি কি আসবে, এসি এসি আমার কি আসবে, এসি হচ্ছে আমাদের 2 ইন্টু -1, 2 ইন্টু -1। আলটিমেটলি কি পাবো বলতো, এখানে -2 পাবো। আর বিসি, আচ্ছা এই যে বিসি, বি আমি কি ধরছি বলতো, বি ধরছি হচ্ছে 1, বি ধরছি 1, আর সি ধরছি কত, সি ধরছি হচ্ছে -1। তাহলে বিসি আমি কত পাচ্ছি বলতো, -1। তাহলে এসি আর বিসি সমান হয় না, যদি এই যে এ আর এ থেকে বি বড় হয়, তাহলে এসি আর বিসি সমান হয় না, তাহলে এই অপশনটা হবে না।
এই অপশনটা হবে না। এখন সেকেন্ড অপশনটা চেক করি। সেকেন্ড অপশনটা কি বলছে, এসি ইজ গ্রেটার দেন বিসি। সো দেখো এসি এসি এই যে এসি, আচ্ছা আমি লিখে লিখে করতেছি, বাট তোমরা এমসিকিউ করার সময় এগুলো লিখবা না, এগুলো জাস্ট ডিরেক্ট ভ্যালু বসাবা। এসি ইজ গ্রেটার দেন বিসি, 2 নাম্বার কন্ডিশনটা মানে কিনা দেখি। এসি তাহলে কি এ 2 ইন্টু -1, আর বিসি, বিসি কি, বিসি হচ্ছে আমাদের বি কত, বি হচ্ছে 1 আর সি হচ্ছে কি -1। সো আমাদের এইখানে এটা বড় কিনা দেখতে হবে। সো 2 আসে কত, -2 ইজ গ্রেটার দেন এইখানে কি বলতো -1। এখন -2 কি -1 থেকে বড়? না 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 না, -2 এই যে দেখো এটা হচ্ছে যে 0 হয়, এখানে কি -1 না, এখানে কি -2 না। দেখো মাইনাসের ভ্যালু যত বাড়বে মান তত কি হবে বলতো, ছোট হবে। মাইনাসের ভ্যালু যত বাড়বে মান তত কি হবে, ছোট হবে। তাহলে এই যে -2 এর থেকে -3 ছোট, -3 এর থেকে -4 ছোট, -4 এর থেকে -5 ছোট, -5 এর থেকে -6 ছোট। আর তাহলে সবচেয়ে বড় কে বলতো, সবচেয়ে বড় হচ্ছে -1। আর এইখানে -1 আর 0-র মাঝখানে সব কি দশমিক সংখ্যা না, সবগুলো কি দশমিক সংখ্যা না, এই যে দশমিক সংখ্যা না, -1 আর 0-র মাঝখানে সব কিন্তু হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে সবগুলো দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার মান যত ছোট মাইনাসের সংখ্যাটা তত বড়। সো দেখো -2 এর থেকে তো -1 বড়, তার মানে এই যে 2 নাম্বার কন্ডিশনটাও সত্যি না। 3 নাম্বার কন্ডিশনটা কি বলছে, এসি লেস দেন বিসি, যে এসি লেস দেন বিসি। এখন আমি জাস্ট এখানে করব কি, এই যে গ্রেটার দেন সাইনটা আছে তো এই জায়গায় জাস্ট হচ্ছে আমি লেস দেন সাইনটা যদি বসায় দেই, এসি আর বিসি তো এসি লেস দেন বিসি। এই যে এখানে আমাদের কি বসবে বলতো, আমাদের এখানে বসবে হচ্ছে এসি লেস দেন, এই যে এসি লেস দেন বিসি, এই যে এসি লেস দেন বিসি, এইটা মানে হ্যাঁ -1 থেকে -2 ছোট, এই জন্য এই কন্ডিশনটা হচ্ছে ট্রু। আর এ বি লেস দেন বিসি কেন হবে না সেটা একটু দেখায় দিই, সেটাও দেখায় দিই, যেহেতু চারটাই দেখাচ্ছি যেহেতু এটাও একটু দেখায় দিই, তাহলে তুমি হচ্ছে আরো তোমার জন্য সুবিধা হবে। সো এই যে এ বি লেস দেন, এই যে এ বি লেস দেন বিসি কিনা, দেখো এ বি লেস দেন বিসি কিনা, এ কত 2, বি কত 1, তাহলে 2 ইন্টু 1, আর বি কত, এই যে বি হচ্ছে কি, বি হচ্ছে গিয়া হচ্ছে 1 আর সি হচ্ছে -1। সো 1 আর 1 মাল্টিপ্লাই করলে -1ই হবে। সো এটা আমি ভেঙে ভেঙে করতেছি দেখে বুঝাচ্ছি, বাট এটা তোমাদের করারও দরকার নেই, এটা দেখার সাথে সাথে তোমরা বুঝে যাবে। সো এখানে দেখো 1 আর সি কি বলতো, সি হচ্ছে -1। তো এখানে আমাদের পাচ্ছি কি, একটা সাইডে পাচ্ছি হচ্ছে 2 আর একটা সাইডে পাচ্ছি হচ্ছে -1। এখন 2 তো -1 থেকে বড়, তো এখানে বলতেছে যে ছোট, তাহলে ছোট না। সো এই কন্ডিশনটা কিন্তু ট্রু, সো ফলস। তাহলে দেখো শুধুমাত্র 2 এসি লেস দেন বিসি, এটাই। সো 24 নম্বরটা যদি বুঝো, এরপর হচ্ছে আমরা 25 নম্বরটা দেখি। 25 নম্বরটা বলছে গণিতের উৎপত্তি ঘটে কোন দেশে, এটা তো মিশরে, এটা তো মুখস্থ করার কথা, এটা তো তোমার জানা লাগে। এখন দেখো এই যে পৌনঃপুনিকের বিয়োগ। সো পৌনঃপুনিকের বিয়োগ করার জন্য তোমাকে সবার আগে এটাকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো সদৃশ দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবা, এই যে 15 আছে তো দেখো 15-র মধ্যে কি কোনো আবৃত সংখ্যা আছে, 15-র ভিতরে কি কোনো আবৃত সংখ্যা আছে না, 2 3 5। তাহলে এখানে আবৃত অঙ্ক আছে কয়টা, সবার আগে তোমাকে হচ্ছে আবৃত অঙ্ক বের করতে হবে। এরপরে তোমাকে হচ্ছে অনাবৃত অঙ্ক বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো অনাবৃত অঙ্ক বের করতে হবে। এরপরে তোমাকে কি বের করতে হবে, সো দেখো এখানে টোটাল আবৃত অঙ্ক আছে কয়টা, 3টা। অনাবৃত অঙ্ক আছে কয়টা, অনাবৃত অঙ্ক নাই। দেখো দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে, দশমিকের পরে অনাবৃত অঙ্ক নাই, সরি এই যে 15-র পরে দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নাই। সো অনাবৃত অঙ্ক কয়টা, 0টা। তাহলে অনাবৃত অংশ নিয়ে আমাদের কোনো কাজ নাই। এখন দেখো এই দুইটা জিনিস দিয়ে তোমাকে আগে কি করতে হবে, সদৃশ করতে হবে। সো আবৃত অঙ্ক যে কয়টা থাকবে সেই কয়টা লসাগু সংখ্যক আবৃত অঙ্ক নিয়ে তোমাকে এটা কি করতে হবে, সাজাইতে হবে। দেখো এখানে যেহেতু আবৃত অঙ্ক আছেই 3টা, হ্যাঁ, তো এই আবৃত অঙ্কের যদি লসাগু করতে চাও তাহলে লসাগু কি হবে বলতো, কোনো লসাগু তো 3-এর লসাগু তো 3ই। তো দেখো তোমার 3টা পৌনঃপুনিকে সাজাইতে হবে। এখন এই যে এখানে আমি লিখলাম 15 দশমিক দিয়ে তারপর হচ্ছে আমি কি করব, জাস্ট 3টা জিরো দিয়ে দিলাম। এবং এই যে যেহেতু 3টার উপর পৌনঃপুনিক ছিল, এই জন্য আমাদের মানে সদৃশ করতে হবে, যে কয়টার উপর পৌনঃপুনিক সেই কয়টার উপর পৌনঃপুনিক দিতে হবে। ঠিক আছে, সদৃশ করার জন্য যে কয়টার উপর পৌনঃপুনিক সেই কয়টার উপর পৌনঃপুনিক হচ্ছে কি দিতে হবে। সো যদি দাও তাহলে হচ্ছে দেখো এই যে 15.0, এই যে এটার উপর শুধু পৌনঃপুনিক ছিল, 15-র উপর পৌনঃপুনিক দিলাম। আর 12-র উপর তো এই যে এখানে লিখলাম কি 12
12 দিকে যেহেতু 3টার উপর পৌনঃপুনিক, সো এই যে 235, এই যে 235 যেরকম ছিল সেই রকম ভাবে আগে লিখে ফেলবো, ঠিক আছে। সো এই যে 235, এই যে যেটার উপর পৌনঃপুনিক ছিল সেটা পৌনঃপুনিক দিয়ে এখন এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে এই যে শুরুর যে দুইটা ডিজিট আছে না, এই শুরুর দুইটা ডিজিটকে লিখে ফেলবা, এই যে 23 শুরুর ডিজিট দুইটাকে লিখে ফেলবা। এরপরে হচ্ছে না তুমি এটাকে নর্মাল বিয়োগও করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমেও বিয়োগ করতে পারো। এইভাবে সাজানোর পরে এই পুরোটা থেকে এই পুরোটা ক্যালকুলেটরের মাধ্যমে যদি তুমি বিয়োগ করো, পৌনঃপুনিক মনোপুনিক কিছু দিবা না, ক্যালকুলেটরের মাধ্যমে যদি বিয়োগ করো তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবা। আর হাতে যদি করতে চাও তাহলে কিভাবে করবা দেখো, জাস্ট আমি কি বলছি, এই যে 15 কয়টা শূন্য, 2 4 5টা শূন্য ক্যালকুলেটরে বসাবা, বিয়োগ 12.23523, এটা ক্যালকুলেটরে বসাবা, ডিরেক্ট তুমি কি পাবা, রেজাল্ট পাবা, ঠিক আছে। তো ক্যালকুলেটরে যদি বসাও, আমি যদি বসাই, যে এখানে দেখো 15 পয়েন্ট কয়টা জিরো দিব, 2 3 আর 2 5টা জিরো দিব, 3 আর 2 5টা জিরো দিব, বিয়োগ 12.23523 যদি দেই তাহলে আমি রেজাল্ট পাচ্ছি কি দেখো, আমি এখানে রেজাল্ট পাচ্ছি হচ্ছে, রেজাল্টটা বাম দিক থেকে লেখা শুরু করব, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 7, ওকে। আর এখানে পাচ্ছি হচ্ছে 4, এখানে পাচ্ছি হচ্ছে 4, বাম দিক থেকে রেজাল্ট লিখতে হবে, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি হচ্ছে কি 6, এখানে পাচ্ছি 6, আর এখানে পাচ্ছি হচ্ছে 7, আর এখানে পাচ্ছি হচ্ছে 2, এই দশমিকের জায়গায় দশমিক, পৌনঃপুনিকের জায়গায় পৌনঃপুনিক। তো দেখো তো 764, এই যে 764 চলে আসছে আমাদের। তুমি চাইলে এই পুরোটাকে জাস্ট ক্যালকুলেটরে করতে পারো, বাট এই ফরম্যাটিংটা তোমার লিখতে হবে। সো ফরম্যাটিং এ করে ক্যালকুলেটরে করলেই কিন্তু তোমার অ্যান্সারটা কি হবে বলো তো, মিলে যাবে। এই যে অ্যান্সারটা মিলে গেল আমার, ওকে ওকে। এখন দেখো আমরা হচ্ছে পরেরটা করি, 27 নাম্বারটা যদি আমরা করি, তো 27 নাম্বারে তুমি যদি ক্যালকুলেটরে বসায় দেখো, দেখবা কোনোটার মধ্যে কোনো রিপিটেটিং ভ্যালু পাবা না, বাট এটার মধ্যে একটা রিপিটেটিং ভ্যালু পাবা। সো এই যে 0.1 এবং 0.2 এর মাঝে একটি মূলদ সংখ্যা হচ্ছে 0.11, তো এটা তুমি ক্যালকুলেটরে করবা, ঠিক আছে। বা তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করে দেখতে পারো অসীম আসবে কোনটাতে। এখন দেখো √5 এবং √4 এর মধ্যে কোনটি মূলদ, এখন √5 এবং √4 এর মধ্যে বলছে, তাহলে এই যে √5 অপশনে তো অবশ্যই হবে না, √4 অপশনে তো অবশ্যই হবে না, কারণ √5 আর √4 এর মধ্যে। আর এই যে √6 দেখো 5 আর 4 এর মধ্যে বলছে, 6 তো তার বাইরে চলে যায়, তাহলে অ্যান্সার কিন্তু এইটা, তুমি ইজিলি বলতে পারো। এছাড়াও তুমি ক্যালকুলেটরে এটাকে চেক করতে পারো, জাস্ট রুট আওয়ার দিয়ে তুমি দেখো, রুট আওয়ার দিয়ে যদি তুমি হচ্ছে 4.41 বসাও, তাহলে দেখবা কি 2.1 পাবা। 4.41 বসাইলে কি পাবা বলো তো, 2.1, খুব সুন্দর একটা দশমিক ভ্যালু আসছে। তো এটা অবশ্যই কি হবে বলো তো, মূলদ। এমনিই বোঝা যাবে এটা মূলদ ছিল, কিন্তু তুমি ক্যালকুলেটরে বসাইও দেখবা 2.1, খুব সুন্দর একটা দশমিক ভ্যালু পাবা। তো সেখান থেকে তুমি বলতে পারবা এটা একটা কি মূলদ সংখ্যা। এবার দেখো 29 নম্বর, দেখো 0 কোন ধরনের সংখ্যা, মনে আছে 0 কোন ধরনের সংখ্যা, 0 হচ্ছে মূলদ সংখ্যা। কেন, অমূলদ তো 0 হবে না, অমূলদ তো 0 হবে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা n শুরু হয় কোথা থেকে, 1 2 3 থেকে, 1 থেকে শুরু হয়, তাহলে স্বাভাবিক সংখ্যা তো হবে না। আর শূন্য কি ধনাত্মক ঋণাত্মক কোনো কিছুই হয় না, মূলদ হয়। এই যে দেখো এখানে বুঝাইছিলাম, এই যে পূর্ণ সংখ্যা যদি হয়, সেই পূর্ণ সংখ্যাকে আমরা কি করছিলাম, এই যে দেখো, এই যে এখান থেকে শুরু, 1 থেকে শুরু হয়ে 1 2 3 এগুলোর আমরা বলছিলাম স্বাভাবিক সংখ্যা। শূন্যর এই পাশে এগুলোকে আমরা কি বলছিলাম বলতো, এই স্বাভাবিক সংখ্যা এই সাইডে আমরা বলছিলাম কি এটা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এখন দেখো তাহলে শূন্য শুধুমাত্র কি হইতে পারে, শূন্য পূর্ণ সংখ্যা হইতে পারতো, অথবা কি হইতে পারতো, মূলদ সংখ্যা হইতে পারতো। বাট আমাদের অপশনে কি পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আমাদের অপশনে নাই। যদি পূর্ণ সংখ্যা অপশনে থাকতো পূর্ণ সংখ্যা দিতাম, বাট যেহেতু মূলদ সংখ্যা আছে তাই আমরা শূন্যকে কি দিলাম, মূলদ সংখ্যা দিলাম, বুঝছো। যেহেতু শূন্য একটি পূর্ণ সংখ্যা, কেন পূর্ণ সংখ্যা এখানে বুঝাইছে, এই যে দেখো পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কি কি আছে, এই যে দেখো পূর্ণ সংখ্যার মধ্যে 0 +-1 +-2 +-3 ... অসংখ্য যাবে, ঠিক আছে। তো শূন্য আর হচ্ছে দেখো, শূন্য থেকে বড় 1 থেকে শুরু হয়ে সেগুলো স্বাভাবিক সংখ্যা, সেটাকে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারতাম। শূন্য থেকে ছোট 1 থেকে এটা ঋণাত্মক সংখ্যা, সেটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলতে পারতাম। তো দেখো এই যে 29 নম্বরটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো 30 নম্বরটা আমরা যদি দেখি, এগুলো একটু মুছে দেই। 30 নাম্বারটা, এই যে 30 নাম্বারটা আমাদের চলে আসছে। সো 30 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 30 নম্বরে কি বলছে, 30 নম্বরে বলছে নিচের কোন সংখ্যাগুলো সকল ধরনের পূর্ণ সংখ্যার প্রতিনিধিত্ব করে। এই যে দেখো -0 1 -0 1 এরাই পূর্ণ সংখ্যা, -2 -1 0, কেন এটা পূর্ণ সংখ্যা হইলো না, কারণ এখানে কি নাই, এই যে -2 আছে, তাহলে +1 তো +2 থাকতে হইতো,
-1 আছে, তাহলে কি +1 থাকতে হইতো, সেটা হবে না। 0 1 2 এটা তো পূর্ণ সংখ্যা হবে না, কারণ তাহলে -1 আর -2 থাকতে হইতো, কিন্তু নাই, তাহলে এটাও পূর্ণ সংখ্যা হবে না। যদি এটা পূর্ণ সংখ্যা না হয়, তাহলে এই যে দেখো নিচে, এই যে দেখো 30-এর যে ক, এই যে এটা হবে, এটা -1 আছে 1 আছে, কিন্তু 0 আর 2 নাই। সো নিচের কোন সংখ্যাগুলো সকল ধরনের পূর্ণ সংখ্যা প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 30-এর ক। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 31 নাম্বারটা যদি দেখো, 31 নাম্বার বলছে এ বিজোড় পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। সো এ যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, তাহলে এর স্কোয়ার করলেই নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে। সো ধরো এ বিজোড় পূর্ণ সংখ্যা, সো এ যদি হয় 5, বিজোড় পূর্ণ সংখ্যা মানে কি বলতো 5 7, তারপর হচ্ছে কি, আচ্ছা যেহেতু বিজোড় পূর্ণ সংখ্যা +-5 +-3 +-5 +-7, এই অসংখ্য এগুলাই হচ্ছে কি আমাদের বেজোড় পূর্ণ সংখ্যা, তাই না? এইগুলাই হচ্ছে আমাদের বেজোড় পূর্ণ সংখ্যা, +-3 +-5 +-7, এগুলাই হচ্ছে আমাদের বেজোড় পূর্ণ সংখ্যা। এখন বেজোড় পূর্ণ সংখ্যা দেখো তো, যদি স্কোয়ার করি, যে +-3 যদি করি, +-3 করলে আমরা কি পাই, 9 পাই। তাহলে দেখো বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ কি, নিচের কোনটি বেজোড় সংখ্যা। সো দেখো এই যে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু বেজোড় সংখ্যা চলে আসছে। এবার দেখো এখানে +- যদি 5 করো, তাহলে কি আসবে বলো তো, 25 আসবে, এই যে বিজোড় সংখ্যা চলে আসছে। বাট এইখানে যদি করতা, তাহলে এই যে a² - 1 যদি করতা, তাহলে a² - 1, তাহলে কত আসতো, 8 জোর আসতো, বেজোড় কিন্তু আসতো না। তাহলে এটা নেওয়া যাবে না, এটাকে নেওয়া যাবে না, এটাকে নেওয়া যাবে না। আর হচ্ছে এই যে পরেরটা দিকে চিন্তা করো, এই যে 25 +-1 24 চলে আসতো, তাও নেওয়া যেত না। আর a², এই যে a² + 1 যদি করতা, তাহলে কি, এই যে +1 করলাম, তাহলে কত হয়ে যেত, 10। তাহলে এটা তো আর বেজোড় থাকতো না, এটা কি হয়ে যেত বলো তো, জোর হয়ে যেত। +1 করলেও জোর হয়ে যায়, -1 করলেও জোর হয়ে যায়। সো এটা কি হয়ে যেত, জোর হয়ে যেত। সো এটা অ্যান্সার হবে না। ওকে, এখন তুমি যদি হচ্ছে এই যে a+1 এর দিকে তাকাও, a+1 মানে কি, এই যে +-3 +-3 +1। তো দেখো তুমি যদি প্লাস নাও, তাহলে একটা হবে 4, আর তুমি যদি মাইনাস নাও, তাহলে একটা হবে কি, -2। সো 4 - 2 দুটোটাই কি আসছে বলো তো, জোর আসতেছে, বেজোর কিন্তু আসতেছে না। তো শুধুমাত্র অ্যান্সার হবে কোনটা, ক নাম্বারটা। শুধুমাত্র অ্যান্সার হচ্ছে কোনটা, ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো হচ্ছে 32 নাম্বারটা, শূন্যের ধারণা দেন। এই যে যে গণিতবিদ আর্যভট্ট, গণিতবিদের নাম হচ্ছে কি, আর্যভট্ট। আর্যভট্ট। আর তিনি কোন দেশের গণিতবিদ, তিনি ভারতের গণিতবিদ। এখন দেখো বাস্তব সংখ্যা কয় প্রকার। বাস্তব সংখ্যা আমরা দেখছি 2 প্রকার, মূলদ আর অমূলদ। এই যে দেখো বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার। এই যে বাস্তব সংখ্যা প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি, অমূলদ। দেখছো এই মাত্র একটা মাত্র গ্রাফ থেকে কত কিছু চলে আসতেছে। সো এই গ্রাফটা তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই যে বাস্তব সংখ্যা কত প্রকার, বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা হচ্ছে কি আমাদের মূলদ অমূলদ। হ্যাঁ, মূলদ অমূলদ অর্থাৎ 2 প্রকার। এখন দেখো 4/11 কি বলছে, এই যে 4/11 এর আবৃত দশমিকে প্রকাশিত রূপ কোনটি। এই যে জাস্ট ক্যালকুলেটরে করে দিবা। তুমি যদি 4কে ক্যালকুলেটরে ভাগ করো, তুমি যদি 4কে ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, 4কে 11 দিয়ে ভাগ করো, তুমি পাচ্ছ কত, এই যে দেখো 4/11 ক্যালকুলেটরে বসাইছি আমি, বসাইলে আমি কি পাচ্ছি, 0.363636। আচ্ছা, ক্যালকুলেটরে একটা হ্যাক আমি তোমাদের শিখাবো। আমি এখানে চাচ্ছিলাম যে ভাইয়া ক্যালকুলেটরে যে ক্যালকুলেশনগুলো করি সেটাও এখানে উল্লেখ করার জন্য, কিন্তু দেখছি যে তাহলে তোমাদের ম্যাথ করতে গিয়ে প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আর ক্যালকুলেটরটা এখানে ইনক্লুড করলাম না। বাট এই ভাগ তো তোমরা সবাই পারো, তাই না? তো দেখো আমার ক্যালকুলেটর আমার চোখে যতটুকু পর্যন্ত দেখে এই পর্যন্ত যাইতে থাকে, বুঝছো? এখন দেখো যেহেতু 36363636 এটাই রিপিটেশন হচ্ছে, তাহলে আমরা জাস্ট কি করবো, এই যে 0.3 এর উপর একটা পৌনপুনিক, 6 এর উপর পৌনপুনিক, কারণ রিপিট হচ্ছে কারা, এই দুইটা। এই যে তাহলে আমাদের অ্যান্সার কি বলতো, এই যে 0.3 এর উপর পৌনপুনিক, 6 এর উপর পৌনপুনিক। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো নেক্সট ম্যাথটা আমরা যদি করি, 35 নাম্বার ম্যাথটা কি বলছে আমাদের, নিচের কোন জোড়টি সহমৌলিক। এখন সহমৌলিক মানে কি, এই যে এটাকে একটা আরেকটা দিয়ে ভাগ করা যাবে না। যেমন 3 আর 18 কেন হইলো না, দেখো 18কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা সহমৌলিক হবে না। 3 6 18 না, এটা হবে না। 6 আর 18 কেন সহমৌলিক হইল না, কারণ 6কে কিন্তু আবার এই যে 18কে 6 দিয়েও ভাগ করা যায়, 3 6 18, সো এটাও সহমৌলিক হবে না। 3 আর 19 দেখো তো, মানে ভাগ তো সবকিছু দিয়েই করা যায়, ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়। এই যে দেখো 6, তুমি যদি 6কে 18 ভাগ করো, কোনো ভাগশেষ থাকবে না। তুমি যদি 3কে 18 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে না। সো এই যে যদি ভাগশেষ না থাকে, ভাগ করা যায়, তাহলে সহমৌলিক হবে না। কিন্তু এখানে দেখো 3কে 19 দিয়ে ভাগ করো, দশমিক চলে আসবে।
এইটা পূর্ণ সংখ্যা আসবে না, 3কে 19 দিয়ে ভাগ করো, দশমিক চলে আসবে, এটা কি পূর্ণ সংখ্যা আসবে না। তো এইটা একটা কি বলতো, এটা একটা কি সংখ্যা, 3 আর 19 সহমৌলিক সংখ্যা, কিন্তু 4 4 4 4 4, তুমি বলতে পারো যে ভাইয়া 4কে 10 দিয়ে ভাগ করলে তো দশমিক, 4 আর 10 কি সহমৌলিক না? এরাও সহমৌলিক না। কেন কেন কেন? কারণ একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। যেমন এখানে দেখো 3 দিয়ে তুমি 3কেও ভাগ করতে পারতা, 3 দিয়ে 18কেও ভাগ করতে পারতা, 6 দিয়ে তুমি 6কেও ভাগ করতে পারতা, 6 দিয়ে তুমি 18কেও ভাগ করতে পারতা। তো এখানে দেখো 4 দিয়ে 4কে ভাগ করা যায়, 4 দিয়ে 10কে ভাগ করা যায় না। তো এইটা দেখে তুমি বলতে পারো না যে এই দুইটা সহমৌলিক না। এখন তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যায় কিনা। যায়, দেখো 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে কি 2 দুগুণে কি 4, 2 দুগুণে কি 4, তো 2 কে ভাগ করে, আর 5 দুগুণে কি 10, তাহলে 2 দিয়ে দুইটাকেই ভাগ করা গেছে। তো এটাও সহমৌলিক না। কিন্তু এইটা যে সহমৌলিক বলছি ভাইয়া, এটা যে সহমৌলিক বলছি, তুমি পারলে এক ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে এটাকে নিঃশেষে বিভাজ্য করে দেখাও তো পারবা না। এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে এই দুইটাকে, একই সংখ্যা দিয়ে যদি দুইটাকে 2 দিয়ে ভাগ করতে চাও হবে না, 3 দিয়ে ভাগ করতে চাও হবে না, 4 দিয়ে ভাগ করতে, মানে এক ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে তুমি যদি এটাকে নিঃশেষে বিভাজ্য করতে চাও, দুইটাকেই একই সংখ্যা দিয়ে করতে হবে। যেমন এখানে আমি 2 দিয়ে দুইটাকেই করছি না, এরকম দুইটাকে একই সংখ্যা দিয়ে যদি করো এটা, তাহলে সংখ্যা দুইটা পরস্পর কি হবে বলতো, সহমৌলিক। বাট এমন কোনো সংখ্যা পাওয়া পসিবল না যেটা হচ্ছে তোমার 3 আর 19কে কি করা যাবে, ভাগ করা যাবে। এরকম কয়েকটা সহমৌলিক সংখ্যা বলেন তো ভাইয়া। এই যে 5 আর 7 সহমৌলিক, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমার এই যে 5 আর 11 সহমৌলিক, 11 আর 3 সহমৌলিক। মানে দুইটা মৌলিক সংখ্যা যাদেরকে কোনো সংখ্যা দিয়েই আর ভাগ করা যায় না, তারা এরকম সংখ্যা হচ্ছে কি সহমৌলিক। অসংখ্য সংখ্যা আছে, 2 আর 5 সহমৌলিক, বুঝছো? মানে 2ও মৌলিক, 5ও মৌলিক, কিন্তু এদেরকে কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এরা কি সহমৌলিক। তো সহমৌলিক আসলে আশা করি পরে পারবা। নিচের কোন জোড়াটি সহমৌলিক? 3 আর 19। এখানে কি বলছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য? দুটি ক্রমিক গুণ সংখ্যা। ওকে, এবার 36 নাম্বারটার দিকে তাকাও। 36 নাম্বারটা কি বলছে ভাইয়া, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল নিচে কোনটি দ্বারা বিভাজক? দুটি ক্রমিক জোড় সংখ্যা দ্বারা। ক্রমিক জোড় সংখ্যাগুলো কি কি হবে বলতো? একটা যদি 2 হয় আর একটা হবে কি 4, 4 দুগুণে কত 8, তাহলে এই 8কে তুমি 8 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। সেবার তারপর হচ্ছে কি বলো, এরপরে যদি তুমি হচ্ছে 4 নাও, আরেকটা আসবে কি 6, তাহলে 4 6 কত 24, তাহলে 24 কি দ্বারা বিভক্ত? 8 দ্বারা বিভক্ত। তার মানে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল নিচের 5 দ্বারা তো বিভাজ্য হবে না, 9 দ্বারাও তো বিভাজ্য হবে না, শুধুমাত্র 8 দ্বারাই বিভাজ্য। তো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 8। আশা করি বুঝছো। এরপর হচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হই, সামনে বারো। ওকে, সো এইখানে দেখো 36 নাম্বারটা কি বলছে। আচ্ছা করলাম 36 নাম্বার। 37 নাম্বার বলছে 1/√2 এবং √2 এর মধ্যে পূর্ণ সংখ্যা নিচের কোনটি? 1/√2, 1/√2 যদি তুমি ক্যালকুলেটরে করো, সো 1/√2 তুমি হচ্ছে পাবা 0.70। সো এই যে 1/√2, এই যে 1/√2 পাবা হচ্ছে কি 0.70। ওকে, আর √2, এই যে √2 পাবা হচ্ছে কত 1.√2 পাবা হচ্ছে 1.4142, 1.4142। এগুলো কিন্তু কোনোদিন শেষ হবে না, এটা যেহেতু একটা অমূলদ সংখ্যা, এগুলা কিন্তু কোনোদিন কি হবে না ভাইয়া, শেষ হবে না। আমি অসংখ্য লিখতে পারি। এখন তোমাকে বলছে 1/√2 এবং √2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কত? এ ভাই, পূর্ণ সংখ্যা কি বলতো? পূর্ণ সংখ্যা কি 0 1 +-1 +-2, এগুলা না। যেহেতু দুইটা নাম্বারই পজিটিভ, তাহলে তো এখানে প্লাস মাইনাস আসবে না, তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি 1 2 3, এগুলাই পূর্ণ সংখ্যা। এখন এই যে 0.70 আর 0.14, এই দুইটার মাঝখানে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে 0.1 এর থেকে বড় আর 1/4 এর থেকে ছোট, তাহলে শুধুমাত্র সেটা কি 1ই পসিবল না। 0.7 এর থেকে বড়, এই যে কি বলছে দেখো এদের মধ্যে, তাহলে এই যে এই রেঞ্জের মধ্যে, তাহলে মাঝখানে অসংখ্য, যেহেতু দশমিক, কোটি 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 দশমিক সংখ্যা পসিবল এদের মাঝখানে, কিন্তু পূর্ণ সংখ্যা পসিবল শুধুমাত্র কত? একটা। আর সেটা কি? সেটা হচ্ছে 1। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে বলছে 2330432 এর সদৃশ ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টি? এই যে দেখো সদৃশ ভগ্নাংশ বলছে ভাইয়া, সদৃশ ভগ্নাংশ। আমি কি বলছি ভাইয়া, তোমাকে সদৃশ ভগ্নাংশ করতে গেলে সবার আগে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আবৃত অঙ্কগুলো লিখতে হবে। এখানে আবৃত অঙ্কগুলো লিখতে হবে, আবৃত অঙ্কগুলো আগে লিখতে হবে। সো দেখো তুমি যদি আবৃত অঙ্কগুলো লিখো, সেই আবৃত অঙ্ক কয়টা দেখো তো। এই যে প্রথমটাতে আবৃত অঙ্ক হচ্ছে 2টা, পরেরটাতে আবৃত অঙ্ক হচ্ছে 1টা, পরেরটাতে আবৃত অঙ্ক কয়টা? 3টা। তো দেখো আবৃত অংশে সদিশ ভগ্নাংশে আবৃত অঙ্ক তাহলে যদি বের করতে চাও,
সদিশ ভগ্নাংশে আবৃত অংশে অঙ্ক যদি বের করতে চাও, তাহলে আবৃত অঙ্ক কয়টা কয়টা আছে? যেমন এইটাতে আবৃত অঙ্ক ছিল 2টা, এটাতে আবৃত অঙ্ক ছিল 1টা, এইটাতে আবৃত অঙ্ক ছিল 3টা। এই যে আবৃত অঙ্কগুলো লিখবা, লিখে এদের লসাগু বের করবা, এদের লসাগু বের করবা। সো লসাগু কত বলো তো? 2, 3 আর 6 এর লসাগু কত? লসাগু কিন্তু 6। 2, 3 আর 1 এর লসাগু কত? 2, 3, 1 এর লসাগু, এই যে লসাগু কত ভাইয়া? এই যে লসাগু কত? লসাগু কিন্তু হচ্ছে 6। তাহলে যেহেতু লসাগু 6, তাহলে সদিশ ভগ্নাংশে আবৃত অঙ্ক থাকবে। সদৃশ ভগ্নাংশে আবৃত অঙ্ক কয়টি থাকবে বলো তো? লসাগুর সমান। সদৃশ ভগ্নাংশে আবৃত অঙ্ক থাকবে কয়টি? লসাগুর সমান, তার মানে কি 6টি। বুঝছো? আশা করি বুঝছো। এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এটা মুখস্থ ভাইয়া, এটা মুখস্থ। যে এর আগেও একটা অঙ্ক আগের দিন করাইছিলাম, যে ক্রমিক বর্গ সংখ্যার সাথে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে, মানে এই যে 1, 2, 3, 4, এই যে এই 4টা যদি হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে তুমি যদি 1 যোগ করো, তাহলে পূর্ণবর্গ হয়ে যায়। 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এই যে 2 একে 2, 3 দুগুণে 6, এই যে 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 কত আসে বলো? 24। দেখো 24 আসছে, এই যে গুণফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, তাদের সাথে তুমি যদি 1 যোগ করো, সেটা কি বলতো? 25। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে না বলতো? নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 25 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে না? তাহলে সেই 25 যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে কি ভাইয়া? 25কে বর্গমূল করো, তাইলে আবার কি পাবা? একটা দশমিক সংখ্যা পাবা, না পূর্ণ সংখ্যা পাবা, 5 পাবা। তো এই জন্য 25 একটা কি বলতো? পূর্ণবর্গ সংখ্যা, মানে এটাকে বর্গ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এই যে এটাকে বর্গমূল করলে, এটাকে যদি বর্গমূল করো, কোনো সংখ্যাকে বর্গমূল করলে যদি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। সো 25, এই যে দেখো এদের গুণফল। এখন আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এটাকে যদি ডি বলি, তাহলে এদের গুণফল কি হবে বলতো? এ বি সি ডি না, সেটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে বলতো? এটা পূর্ণবর্গ হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। এখন পূর্ণবর্গ কথাটার মানে কি? পূর্ণবর্গ কথাটার মানে হচ্ছে যদি বর্গ করো বা যদি বর্গমূল বের করো, ওই যে পূর্ণবর্গ যে সংখ্যাটা, সেটা যদি বর্গমূল বের করো, বর্গমূলটা একটা কি চলে আসবে ভাইয়া? একটা পূর্ণ সংখ্যা চলে আসবে। যদি বর্গমূল বের করো, সেই বর্গমূলটা একটা কি চলে আসবে? একটা পূর্ণ সংখ্যা কিন্তু চলে আসবে। সো এটা আশা করি বুঝতে পারছো 38 নম্বরটা। এবার চলো হচ্ছে আমরা 39 নম্বরটার দিকে আগাই। 39 নাম্বারটা, আচ্ছা আমরা তখন কি করছি? সরি, 39 নাম্বারই তো করলাম। ওকে, তো 38, 39 শেষ। এবার আমরা হচ্ছে 40 করব। 40 নাম্বারে আমাকে কি বলছে ভাইয়া? 40 নাম্বার বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? বুঝতেই আছো, এই যে এটা আর কি বলবো, বারবারই বলতেছে, এই যে 0, 1, 2 প্লাস মাইনাস 1, 2 এগুলা। তাহলে 64 সংখ্যাটি কি ধরনের? এই যে 64, রুট ওভার 64। সো এই যে দেখো রুট ওভার 64, আর নিচে আছে কি? রুট ওভার 4। 64 কি ভাইয়া? 8 8 64 না? 64 একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এটার বর্গমূল কি? 8। আর এই যে রুট 2, এই যে রুট 4, এই যে রুট 4, এই রুট 4 কে বর্গমূল করলে কি আসে ভাইয়া? 2। তাহলে 8 কে যদি তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবা বলো তো? 8 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে পাবা 4। তাহলে 4 একটা কি ভাইয়া বলো তো? এটা একটা স্বাভাবিক সংখ্যা না? এটা একটা স্বাভাবিক সংখ্যাও বলতে পারো, এটা একটা স্বাভাবিক সংখ্যাও বলতে পারো, এটা একটা স্বাভাবিক সংখ্যাও বলতে পারো, এটাকে একটা পূর্ণ সংখ্যাও বলতে পারো, এটাকে একটা মূলদ সংখ্যাও বলতে পারো। দেখি অপশনে কি দিছে। অপশনে দেখো অমূলদ তো হবে না, কারণ এটা 4। মৌলিক তো না, কারণ 2 দুগুণে 4 হয়। বিজোড় তো না, এটা জোড়। তাহলে অপশনে শুধুমাত্র যেটা দেওয়া আছে সেটা কি? মৌলদ। এটাতে তুমি অনেক কিছু বলতে পারতা ভাইয়া, এটাকে পূর্ণ সংখ্যা বলতে পারতা, এটাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারতা, এটাকে তুমি হচ্ছে মূলদ সংখ্যা বলতে পারতা, এটাকে তুমি হচ্ছে জোড় সংখ্যা বলতে পারতা, এটাকে তুমি যৌগিক সংখ্যা বলতে পারতা, অনেক কিছু বলতে পারতা। বাট অপশনে শুধুমাত্র দিছে কি? মূলদ। তো এই জন্য আমরা এটাকে মূলদ অ্যান্সার হিসেবে মূলদ দাগাবো। ঠিক আছে, আশা করি 40 নাম্বারটা বুঝছো। এখন 42 নাম্বারটা দেখো। 42 নাম্বারটা বলছে নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ? এখন পৌনঃপুনিক ভগ্নাংশের ভিতরেও দেখো তোমার হচ্ছে যদি এমন হয় যে পৌনঃপুনিক অঙ্ক থাকে শুধুমাত্র একটা, তখন সেটাকে আমরা কি বলি বলতো? বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। মানে শুধুমাত্র পৌনঃপুনিক থাকবে, পৌনঃপুনিক ছাড়া আর কিচ্ছু থাকবে না। দেখো এখানে কিন্তু পৌনঃপুনিক ছাড়াও একটা অঙ্ক ছিল, এখানেও পৌনঃপুনিক ছাড়াও একটা অঙ্ক ছিল, আর এখানে পৌনঃপুনিক ছাড়াও একটা অঙ্ক ছিল। বাট বিশুদ্ধ না এরা। কেন? কারণ
একটা অঙ্কের মধ্যে কি নাই, পৌনঃপুনিক নাই। তাহলে পৌনঃপুনিক মানে রিপিটেশন যদি থাকে শুধুমাত্র একটার উপর, দশমিকের পরে যেই কটা অঙ্কই থাকে, ধরো এরকম আছে 2.35778, প্রত্যেকটার উপর পৌনঃপুনিক আছে। এই যে শুরুতে একটা দিয়ে দিলাম, শেষে একটা দিয়ে দিলাম, তাহলে বুঝাবে যে প্রত্যেকটার উপর পৌনঃপুনিক আছে। তো এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ, এটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। বাট যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে এটা এখানে কি আছে, এটা বিশুদ্ধ না, এই যে যদি এরকম থাকে যে 2.3135778, এই যে 3 এর উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক, এটা তাহলে আমরা কি বলতে পারবো না, এটা বিশুদ্ধ নয়, এটা বিশুদ্ধ নয়। বাট যদি শুধুমাত্র দশমিকের পরে যে কটা অঙ্ক থাকবে সবার উপর যদি পৌনঃপুনিক থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, বিশুদ্ধ পৌনঃপুনিক। সো 42 নাম্বারটা যদি বুঝে যাও, এবার হচ্ছে আমরা কত নাম্বার করব, এই যে আমাদের চলে আসছে এবার এমসিকিউ নাম্বার 43। তো দেখো 43 নাম্বার অঙ্ক এমসিকিউটার দিকে তাকাও। 43 নাম্বার এমসিকিউতে কি বলছে ভাইয়া, 43 নাম্বার বলছে x ইকুয়াল টু 0.4 পৌনঃপুনিক এবং y ইকুয়াল টু 0.8 পৌনঃপুনিক। তাহলে x প্লাস y তোমাকে বের করতে বলছে 1.3 পৌনঃপুনিক কিনা। তো দেখো এখানে যেহেতু ঝামেলা নাই, তুমি এটা ডিরেক্টলি 0.4 আর 0.8 কে তুমি চাইলে ডিরেক্টলি কি করে দিতে পারো বলো তো, ক্যালকুলেট করতে পারো। এটা করার আরেকটা বুদ্ধি আছে, যেহেতু এটা সহজ, ওই যে একটু আগে যেই পদ্ধতি শিখেছে তার থেকে একটা সহজ বুদ্ধি আছে। আগে এটাকে না তুমি স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করো, যদি স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে 4, আর এখানে কি যেহেতু একটার উপর পৌনঃপুনিক আছে তাহলে এই যে 4/9, আর হচ্ছে প্লাস এই যে দেখো y 0.8, তাহলে প্রথমে সংখ্যাটা লিখবা 8, লিখলাম 8, কিন্তু আর কোনো সংখ্যা নাই যেটা বিয়োগ করবো। সো পৌনঃপুনিক আছে কটার উপর, একটার উপর, সো এই যে 9, 4/9 প্লাস 8/9, এটাকে কি 10 ক্যালকুলেটারে বসায় দাও, ক্যালকুলেটারে বসায় দাও, ডিরেক্ট ভ্যালু পাবা। তো তুমি ডিরেক্ট কিন্তু এই যে 1.3333 পেয়ে যাবা। সো এটাকে পৌনঃপুনিক যদি লিখে দাও তাহলে 1.3 অ্যান্সার পেয়ে যাবা। সো এক নাম্বারটা কিন্তু আমাদের কি বলতো, কারেক্ট। 2 নাম্বারটা যদি দেখো এক্স ওয়াই, সো একটু আগে আমরা কি দেখছি বলতো, এই যে আমাদের এক্স কি আসছে, এক্স আসছে হচ্ছে 4.9 8/9। সো এখানে আমাদের কি আসবে 4/9 ইন্টু কি 8/9, 4/9 ইন্টু 8/9। তো এই দেখো 4 কত 32, 4 কত 32, 9 নং কত 81। সো এখন 32/81, এই যে 32/81, 4 32, 9 নং 81, 32/81। সো এটাও আমাদের হইলো, 2 নাম্বারটাও হইলো। 3 নাম্বারটা কি বলছে বলতো, এই যে এক্স বাই ওয়াই মানে কি ভাইয়া, এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে 4/9 আর নিচে কি থাকবে বলতো, নিচে থাকবে হচ্ছে 8/9, 4/9 আর 8/9। এখন এটারে যদি তুমি একটু ফার্দার করো, ক্যালকুলেটারে বসাই দিলে তো তুমি ডিরেক্ট রেজাল্ট পাবা, সেটাও করতে পারো। বা একটু কাটাকাটি করে যদি করতে চাও, এই যে 4/9 এই ভাগ হয়ে যাবে গুণ হয়ে উপরে চলে যাবে কি 9 আর নিচে চলে আসবে হচ্ছে 8, এটা কাটা, তাহলে কি 4/8 মানে কি, এটা ক্যালকুলেটারে বসাও, বা তুমি ডিরেক্টলি না এটাকে ক্যালকুলেটারে বসাও, ডিরেক্ট ক্যালকুলেটারে বসাও, তাহলে 0.5 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4/8 মানে 1/2 আসতেছে, এই যে 0.5। আমি তো এই ক্যালকুলেশনটা বুঝাইয়া দিলাম তোমাকে, বাট তুমি এইখানে করার পরে এক্স বাই ওয়াই, এক্স মানে কি 4/9, ওয়াই মানে কি 9/8, এটাতে ডিরেক্ট ক্যালকুলেটারে বসাও, মানে 4/9, এই যে ব্র্যাকেট দিয়ে আবার ভাগ দিবা, তারপরে কি 8/9 আবার ভাগ দিবা। যদি ভাগ দাও তাহলে এই যে এই ভাগ আর ভাগ এখানে ডিরেক্টলি তুমি কি পেয়ে যাবা, 0.5 অ্যান্সার পেয়ে যাবা। সো আশা করি এটা ক্যালকুলেটরে তোমরা করতে পারবে, অবশ্যই পারবে, এটা না পারার তো কিছু নেই। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। এরপর আমরা দেখলাম এই যে 43 নাম্বারটা আমাদের তিনটাই অ্যান্সার হইলো। এবার 44 নাম্বারটা দেখি। এবার দেখো এখানে কি বলছে, রুটার 144 একটি অমূলদ সংখ্যা। ডাহা মিথ্যা কথা। কেন? কারণ এই যে দেখো রুটার 41 মানে কি, এই যে 144 মানে কি 12, এই যে এটাকে রুট বসা দিলে 12 একটা পূর্ণ সংখ্যা, সো এটা কোনোদিন অমূলদ হবে না। 3/2 একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অবশ্যই এই যে দেখো লব বড় হইলে এটা অপ্রকৃত। আমরা ফার্স্ট লেকচারে আমি কিন্তু এটা বুঝাইছি কখন অপ্রকৃত কখন প্রকৃত হবে। সো দেখো লব যেহেতু বড়, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটা সঠিক। তার মানে এটা ডাহা মিথ্যা কথা, এটা হবে না। তাইলে 0 একটি পূর্ণ সংখ্যা, এটাও সঠিক। তো এই যে 2 আর 3 হচ্ছে সঠিক, এই যে 2 আর 3। ওকে, এরপরে দেখো এখানে ব্যাখ্যা তো দিয়ে দিছে, ব্যাখ্যা তোমাদের দিয়ে দিছে। ওকে, সো এই যে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটাকে মুছে দিই, কুইরি ইরেজার। আচ্ছা, এরপরে দেখো এই যে এটার দিকে তাকাও, 45 নম্বরটার দিকে তাকাও। বাস্তব সংখ্যার ক্ষেত্রে 49 একটি মৌলিক সংখ্যা। 49 যদি রুট ওভার 49 করো তাহলে 7 7 কি 49 না, তাহলে এখানে বর্গমূল করলে কত হবে 7। তাহলে 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এটার বর্গমূল কি 7, আর 7কে এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। তো 7 একটা মৌলিক সংখ্যা, সত্যি কথা। 2 নম্বর কি
কি বলছে 0.033 একটি প্রকৃত ভগ্নাংশ। সো মনে রাখবা ভাইয়া, প্রকৃত ভগ্নাংশ সকল দশমিক সংখ্যা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এটাও তুমি বলতে সকল দশমিক সংখ্যাই একটা কি প্রকৃত ভগ্নাংশ। সো তুমি এটা চাইলে প্রকৃত ভগ্নাংশ বলে দিতে পারো। 2 + √2 মূল, এটা √2 একটা কি অমূলদ সংখ্যা না? √2 কে ক্যালকুলেটরে বসায় দেখো, জীবনেও কোনোদিন শেষ হবে না, যেই দিয়ে থাকবে, আর কোনো প্যাটার্ন বা হচ্ছে পুনরাবৃত্তিও তুমি পাবা না। সো √2 একটা কি বলতো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে কোনো কিছু যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, সেটা কি আসবে বলো তো? একটা অমূলদ সংখ্যাই আসবে। অমূলদ সংখ্যার সাথে তুমি যাই করো সেটা একটা কি আসবে বলো তো ভাইয়া? একটা অমূলদ সংখ্যাই আসবে। সো এখানে তিনটাই সত্যি, সব সত্যি কথা বলি, মিথ্যা কথার কোনো ভাব নাই। তো এখানে তিনটাই সত্যি। সো এই যে তিনটাই সত্যি বসে যাবে, জাস্ট সুন্দর করে বসে যাবে। এবার দেখো 46 নাম্বারটার দিকে তাকাও। 46 নাম্বারটা কি বলছে? বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। দেখছো কত সত্যি কথা ভাইয়া? এই কথাটারে ভাইয়া কিন্তু স্বর্ণাক্ষরে লিখে রাখছিলাম, ঠিক আছে? তোমাদের হচ্ছে আগের ক্লাসে আমি সুন্দর করে এইটাই আমি বুঝাইছি। দেখো তো তুমি এখানে কি করবা? পূর্ণবর্গ নয় এই কথাটা লিখে ফেলো, লিখে তোমার হচ্ছে মনের মধ্যে চিপকায় ফেলাও, ঠিক আছে? আই লাভ ইউ কথাটা যেভাবে তোমরা কোনোদিন ভুলো না। এই যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এই কথাটাও তোমরা কোনোদিন ভুলো না, ঠিক আছে? এই কথাটা যেমন আই লাভ ইউর অর্থ তো তোমরা খুব ভালো করেই বুঝো। সো এই যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এই কথাটার মহত্বও তোমরা ভালো মতো শিখে ফেলবা, ঠিক আছে? দেখো, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? সো অঋণাত্মক কি? এই যে দেখো, এটা যদি 0 হয়, এই যে 0, এটা মনে করো 0 নাম্বারটা শুরু হলো কি দিয়ে ভাইয়া? 0 দিয়ে। এই যে ডানে গেল আর বামে গেল। সো ডানে গেলে কি 1, এই যে 1 2 3 এরকম অসংখ্য যাবে। বামে গেলে কি -1 -2 -3 এরকম অসংখ্য যাবে। এই পুরোটাকে আমরা জানি কি বলবো ভাইয়া? এই পুরোটাকে বলবো হচ্ছে, এই পুরা সংখ্যাটাকে বলবো আমরা কি ভাইয়া? এইটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। এটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। শূন্যর উপরে যারা আছে তাদেরকে আমরা জানি কি বলবো? স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক বা কি বলতো? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যা। আর এই যে 1 2 3, এই যে এখান থেকে শুরু করে এই যে স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যা কাকে বললাম? এই যে 1 2 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এদেরকে স্বাভাবিক বা এখন দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অসীম পর্যন্ত, এখান থেকে শূন্যর পর থেকে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর শূন্য সহ যদি নেই ভাইয়া, শূন্য সহ যদি সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা নেই, তাহলে এদেরকে আমরা কি বলবো বলতো? এদেরকে আমরা বলবো হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, এইটাকে আমরা বলবো কি? অঋণাত্মক সংখ্যা। এটাকে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, তার মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলবো। আবার বলি, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 থেকে শুরু করে সকল একের উপরে যত সংখ্যা আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে আবার অঋণাত্মক সংখ্যা। আর শূন্য থেকে শুরু করে এই যে এই পাশে যত সংখ্যা আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো আশা করি নাম্বার লাইনটা, এটা আমি ক্লাস লেকচার 1-এও বুঝাইছিলাম, বাট এটা খুব ইম্পর্টেন্ট দেখে আবারও বুঝাই দিলাম। ওকে, সো এটা আশা করি বুঝে গেছো। যদি এটা বুঝে যাও, এরপর থেকে দেখো এখানে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা কথা মিথ্যা, ডাহা মিথ্যা। শূন্য একটা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যারে মুছে তো দিলাম, আপাতত তোমারে আবার এখানে নিয়ে আসি, দাঁড়াও। এই যে দেখো, এখানে দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে ভাইয়া? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, শেষ নাই কোনো। তাহলে এটাকে প্রকাশ করা হয়েছে n দিয়ে। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে ভাইয়া? n দিয়ে। শুরু হয় হচ্ছে কোথা থেকে? 1 থেকে। এরপরে শেষ হয় কোথায়? আল্লাহ ছাড়া আর কেউই জানে না, ঠিক আছে? এই যে এই পর্যন্ত কোথায় শেষ হবে? কোথাও শেষ নেই। তো এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো শূন্য একটা স্বাভাবিক সংখ্যা না। যদি বলতো শূন্য একটা পূর্ণ সংখ্যা, ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর রাইট। শূন্য একটা পূর্ণ সংখ্যা বললে রাইট হবে, বাট শূন্য একটা স্বাভাবিক সংখ্যা নহে নহে নহে। আশা করি বুঝছো। এবার দেখো, এ বি সি বাস্তব সংখ্যা হলে, এ বি সি বাস্তব সংখ্যা হলে a + b + c, এই যে এটা হচ্ছে সংযোজন সূত্র, এটা মানে ঘটনা সত্য। এ বি সি, এটা কি? এটা হচ্ছে কি তোমার হচ্ছে বিভাজন সূত্র, মানে হচ্ছে এ সি আর বি সি, এটা একটা সূত্র, এটা মানে এ বি আর বি সি, এটা হচ্ছে বন্টন সূত্র, এটাও মানে, ঠিক আছে? সো এই যে তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্র মানে, সেটা একটা থিওরি। সো এই তিনটাই সঠিক, জাস্ট এটা মনে রাখো। এরপরে দেখো এখানে 4 নম্বর 8 নম্বরটা কি বলছে? আবার একটা পৌনঃপুনিক আসছে। তো এই পৌনঃপুনিক, আচ্ছা, এই 0.81 একটি মূলদ সংখ্যা। এখন এটা একটা মূলদ সংখ্যা কেন ভাইয়া?
এটা একটা মূলদ সংখ্যা, কারণ আমরা জানি রিপিটেটিভ দশমিক হইলে যদি কোনো দশমিকের মধ্যে আবৃত থাকে মানে হচ্ছে রিপিটেটিভ হয়, এই 0.81 মানে কি 818181, যদিও এর কোনো কি নাই বলতো শেষ নাই, কিন্তু এটার মধ্যে একটা কি আছে, প্যাটার্ন আছে, একটা রিপিটেশন আছে, একটা কি আছে, আবৃত হইলে অবশ্যই এটা কি মূলদ। বাট অমূলদ কখন হইতো, যখন এটা কি না আবৃত না। যেমন হচ্ছে এই যে ধরো এরকম যদি 1.2732569283 অসংখ্য, কিন্তু কোনো কি নাই, কোনো প্যাটার্ন নাই, কোনো রিপিটেশন নাই, তো এটাকে আমরা কি বলবো বলতো, অমূলদ। কিন্তু এখানে যেহেতু পৌনঃপুনিক একটা প্যাটার্ন মেনটেন করে অসীম পর্যন্ত যায়, তাহলে এটা হচ্ছে একটা মূলদ। ঠিক আছে, √64 মানে কি এই 64 8 64 8, তাহলে এটা একটা মূলদ। আর √59, দেখো 59কে তুমি যদি বর্গমূল করো দেখবা জীবনে কোনোদিন কি হবে না, শেষ হবে না, আর কোনো প্যাটার্নও পাবা না, সো এটা একটা কি অমূলদ। তো তিনোটাই সত্যি কথা, √81 একটা মূলদ, √64 একটা মূলদ, আর √59 একটা অমূলদ, তিনোটাই সত্যি কথা। যেহেতু ওরা সত্যি কথা বলছে, আমাদের আর কোনো কি নাই, আর কোনো অভিযোগ নাই। ঠিক আছে, আর কোনো অভিযোগ নাই, তিনোটাই সঠিক। এখানে আমরা এই যে 48 নাম্বারটা ঘ, তিনোটাই সঠিক আমরা পেয়ে গেলাম। এবার 49 নাম্বারটা দেখো, 49 নাম্বারটা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে 48টা শেষ হয়ে 49 নাম্বারটা এখানে শুরু হয়েছে। দেখো শূন্য নিয়ে কথা বলছে, শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা, এটা ধনাত্মক না ঋণাত্মক না। তো প্রথম কথা সঠিক ভাইয়া, প্রথম কথা সঠিক যে শূন্য একটি কি সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। প্রথম কথা সঠিক, শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা। দ্বিতীয় কথা কি, মূলদ সংখ্যা। শূন্য কি বলতো, অবশ্যই শূন্য একটা মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা, আর শূন্য একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, তিনটাই সঠিক। তাহলে শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা, কারণ এটা কি ধনাত্মকও না, শূন্য ধনাত্মকও না, পজিটিভও না, নেগেটিভও না, পজিটিভ নেগেটিভ কোনোটাই না। সো শূন্য একটা কি নিরপেক্ষ, পজিটিভও না নেগেটিভও না, শূন্য একটা নিরপেক্ষ সংখ্যা। 2 নম্বরে কি বলছে ভাইয়া, 2 নম্বরে বলছে এটা একটা মূলদ সংখ্যা, অবশ্যই ঠিক আছে, এটা একটা মূলদ সংখ্যা। আর এটা কি পূর্ণ সংখ্যার কথা বলছে, এটা একটা কি পূর্ণ সংখ্যা, এই যে এটা একটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সো শূন্য একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। সো এই যে শূন্য একটা পূর্ণ সংখ্যা, সো তিনটাই রাইট হবে। এবার আমাদের আজকের লাস্ট এমসিকিউ, সেটা কি বলতো 50 নম্বর এমসিকিউ। সেটা কি ভগ্নাংশে প্রকাশ করা যায় কাকে কাকে, দেখো মূলদ সংখ্যাকে, আবৃত সংখ্যাকে, অসীম দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা। অসীম দশমিক সংখ্যা মানে কি ভাইয়া, অসীম দশমিক সংখ্যা মানে হচ্ছে অমূলদ সংখ্যা। অসীম দশমিক সংখ্যা মানে কি, অসীম দশমিক সংখ্যা মানে হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই অমূলদ সংখ্যার কোনো কি নাই, দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। অসীম, তাহলে ভগ্নাংশে প্রকাশ করা যায় না অমূলদ সংখ্যাকে, অসীম দশমিক সংখ্যা সেটাকে কি করা যায় না, ভগ্নাংশে প্রকাশ করা যায় না। অসীমিক দশমিক সংখ্যা বা অমূলদ সংখ্যা এদেরকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। ওকে, সো এই ছিল 50টা এমসিকিউ। নেক্সট দিন আমরা হচ্ছে চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন স্টার্ট করব। সো ক্লাসটা যারা বুঝে গেছো অলরেডি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য, ক্লাসটি বোঝার জন্য। দেখা হবে ভাইয়া নেক্সট কোনো ভিডিওতে, ততদিন আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।